তাহলে স্টার্ট করছি, ঠিক আছে? আচ্ছা, আগের দিন যে আমরা ইনকাম ফ্রম স্যালারি শুরু করেছিলাম, ঠিক আছে? ইনকাম ফ্রম স্যালারির আমরা একটা রিটায়ারমেন্ট বেনিফিটের একটা টপিক আমরা অলরেডি কভার করেছিলাম, দ্যাট ইজ ইনকাম ফ্রম গ্র্যাচুইটি ট্যাক্সেবিলিটি কী হয়, ঠিক আছে? তো যেখানে আমরা সেকশান 10 সাবসেকশান 10 অলরেডি আমরা কভার করেছি। আজকে আরেকটা রিটায়ারমেন্ট বেনিফিট নিয়ে করব, সেটা হলো লিভ স্যালারি। একটু বলে দিই সব সংক্ষেপে লিভ স্যালারিটা কী জিনিস। লিভ স্যালারিটা হলো যখন কোনো কর্মচারী কোনো কোম্পানিতে বা কোনো অর্গানাইজেশনে কাজ করে, ঠিক আছে? তো কাজ করাকালীন তার কিছু ছুটি পাওনা হয়, ঠিক আছে? ছুটি মানে সরকারি যে ছুটিগুলো আছে সেই ছুটি বাদ দিয়েও কিছু ছুটি তার পাওনা হয়। এবার সেই কর্মচারী যদি সেই ছুটির দিনগুলোতেও কাজ করে থাকে তাহলে তার ছুটির দিনের মাইনেটা পাওয়া উচিত। আজকে মনে করো আমার কোম্পানিতে 1 বছর চাকরি করলে 20খানা ছুটি আমাকে গ্র্যান্ট করা হয়। 1 বছর চাকরি করলাম, 20খানা ছুটি গ্র্যান্ট করা হয়। এবার আমি মনে করো 20 বছর চাকরি করলাম, কিন্তু আমি একদিনও কামাই মারিনি, আমি একদিনও কামাই করিনি। শুধু গভর্নমেন্ট যে ছুটিগুলো আছে সেই ছুটিগুলো আমি নিয়েছি, সানডে যেমন ছুটি থাকে ছুটি নিয়েছি, এছাড়া আমি একদিনও কামাই করিনি। তাহলে 1 বছরে যদি 20খানা করে ছুটি অ্যালাউ করে থাকে, 20 বছর চাকরি করলে তাহলে কতগুলো ছুটি হবে? তাহলে 20 × 20 400টা ছুটি। তাহলে এই 400টা ছুটি আমার পাওয়ার কথা ছিল, কিন্তু আমি এই 400টা ছুটি নিয়ে নিই। তাহলে এই 400টা ছুটির যে মাইনেটা সেটা আমার পাওয়া উচিত। তো কোম্পানির যে মালিক যে থাকে সে কী করে, আইদার রিটায়ারমেন্টের সময় তোমার টোটাল 400খানা ছুটির যা মাইনে হয় তোমাকে ক্যাশ দিয়ে দেবে, অথবা রিটায়ারমেন্টের সময় তুমি যদি না নাও তো আইদার তোমাকে রিটায়ারমেন্টের সময় ওই 400খানা ছুটির পয়সা দিয়ে দেবে, আর যদি তুমি রিটায়ারমেন্টে না নাও, একটা বছর শেষ হলো, একটা বছরে দেখবে তুমি কতগুলো ছুটি তোমার কাছে আছে, সেই ছুটির পয়সা তোমাকে দিয়ে দেবে। তার মানে মোদ্দা কথা, লিভ স্যালারি মানে হলো তোমার ছুটির পয়সা, ছুটির মাইনে। কেউ কেউ লিভ স্যালারি বলে, আর আমাদের বইতে ওই কথাটা আছে লিভ এনক্যাশমেন্ট, মানে তোমার যে ছুটি যেটা আছে ছুটিটাকে তুমি ভাঙিয়ে নিলে, এনক্যাশ করে নিলে, ঠিক আছে? আর এই ছুটির মধ্যে কিন্তু গভর্নমেন্টের ছুটি ধরা হবে না, গভর্নমেন্টের ছুটি আলাদা। গভর্নমেন্টের ছুটি দিন তো মানুষের কাজে আসবেই না, নর্মাল ব্যাপার। গভর্নমেন্টের ছুটি বাদ দিয়ে প্রত্যেকটা কোম্পানিতে একটা বছরে 12 থেকে 13খানা বা 14খানা, সেটা কোম্পানির ওপর ডিপেন্ড করছে, ছুটি গ্র্যান্ট করা থাকে। তুমি যদি সারা বছরে আলাদা করে কোনো কামাই না করো তাহলে ওই ছুটির পয়সা তোমার পাওয়া উচিত। কিছু কিছু কোম্পানি আছে যারা ক্যাশ দিয়ে দেয়, কিছু কিছু কোম্পানি আছে বলে ছুটি যেগুলো তুমি কাজ করেছো পরে তুমি ছুটি নিয়ে নাও। তো ছুটির বদলে ছুটি সেটা আমরা এখানে কাউন্ট করবো না, মানে আমাদের হিসাবেই আসবে না, কারণ আমরা ইনকাম ট্যাক্স করছি। ছুটির বদলে যে ছুটি হয় সেখানে কর্মচারীর কোনো ইনকাম হয় না। সাপোজ মনে করো, এক্সাম্পল দিচ্ছি একটা, আমার একটা মাসে 5খানা ছুটি গ্র্যান্ট করা আছে, সাপোজ আমি ওই 5খানা কাজ করে দিলাম, তাহলে 1 মাসে যদি 5খানা ছুটি থাকে তাহলে 12 মাসে কটা থাকবে? 60টা ছুটি। এবার আমি এই 60টা ছুটির কাজ করে দিলাম, তো মালিককে গিয়ে বলবো আমি যে 60টা ছুটির কাজ করেছি তার বেনিফিট আমাকে দিন। তো দুভাবে দিতে পারে। এক, আমাকে বলে ঠিক আছে তুমি 60খানা ছুটির কাজ করেছো, তোমার পার ডে এই মাইনে হয়, এ নাও টাকা, তোমার 60টা ছুটির পয়সা, এটা হয়ে যেতে পারে। অথবা বলে ঠিক আছে তুমি 60টা ছুটির কাজ করে দিয়েছো, কোনো অসুবিধা নেই, পরের বছরে 60 দিন কাজে আসতে হবে না, হয়ে গেল। এবার এখানে একটা প্রবলেম হয়ে যায়, পরের বছরে 60টা ছুটি তোমার পাওয়া উচিত, তাহলে পরের বছরে কী বলবে, ও 120 দিন কাজে আসতে হবে না। কিন্তু একটা লোক যদি এরকম 120 দিন যদি কাজে না আসে তার প্রোডাকশানটা করবে কে? যার জন্য ম্যাক্সিমাম জায়গা কী হয়, ছুটির একটা দিয়ে দেয়, কম্পেনসেশন ক্যাশ দিয়ে দেয়। আর এই ক্যাশ যে কম্পেনসেশন যেটা দেয় তোমাকে, সেটা তুমি চাকরি করাকালীনও নিতে পারো, অথবা জমতে 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 একদম যখন রিটায়ারমেন্ট করছো, তোমার প্রথম জবে জয়েন করেছিলে তবে থেকে রিটায়ারমেন্ট অবধি তোমার কাছে যে কটা ছুটি আছে সেই কটা ছুটির পয়সা তুমি নিয়ে নেবে, একদম থোক টাকা তোমাকে দিয়ে দেবে। তো সেইটা হলো মেন লিভ স্যালারির কনসেপ্ট। কিন্তু আমাদের লিভ স্যালারি জেনে লাভ নেই, পরীক্ষায় কোশ্চেন আসবে না যে লিভ স্যালারি কাকে বলে, আমাদের আসবে লিভ স্যালারির ওপর ইনকাম ট্যাক্সের কী নিয়ম আছে।
ইনকাম ট্যাক্স লিভ স্যালারির ওপর কী কথা বলবো, যেমন গ্র্যাচুইটির ওপর আগের দিন করেছিলাম, তুমি আজকে লিভ স্যালারির ওপর করবো, ঠিক আছে? তো লেখো কপিতে। হ্যাঁ লেখো লিভ স্যালারি এনক্যাশমেন্ট। লিভ স্যালারি এনক্যাশমেন্ট। ঠিক আছে? ওকে, তো ওখান থেকে তুমি দুটো হাত বের করো। একটা হাতে লেখো ডিউরিং continuation of service, ডিউরিং কন্টিনিউয়েশন অফ সার্ভিস মানে চাকরি চলাকালীন, ঠিক আছে? আর আরেকটা হাত বের করেছিলাম, ওখানে লেখো অন রিটায়ারমেন্ট। ঠিক আছে, এবার ডিউরিং কন্টিনিউয়েশন অফ সার্ভিস যেখানে আছে ওখান থেকে ডাউন অ্যারো দাও, দিয়ে লেখো ফুললি ট্যাক্সেবল। ঠিক আছে, আর অন রিটায়ারমেন্ট যেটা আছে ওখান থেকে আবার দুটো হাত বের করো, একটাতে লেখো গভর্নমেন্ট এমপ্লয়ি, আর একটা হাতে লিখবে নন গভর্নমেন্ট এমপ্লয়ি। একটা হাতে হবে গভর্নমেন্ট এমপ্লয়ি আর একটা হাতে হবে নন গভর্নমেন্ট এমপ্লয়ি। ওকে, যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তার সেকশনটা হবে 10 ব্র্যাকেট ওপেন 10 ডবল এ 1, 10 ব্র্যাকেট ওপেন 10 ডবল এ ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট ওপেন রোমান 1, এগুলো বড় হাতের। ঠিক আছে, মানে আন্ডার সেকশন 10 10 ডবল এ, আন্ডার সেকশন 10 সাবসেকশন 10 ডবল এ 1 হলো। তাহলে গভর্নমেন্ট এমপ্লয়ি যদি 1 হয় তাহলে নন গভর্নমেন্ট এমপ্লয়ি কী হবে? অবভিয়াস ব্যাপার 10 10 ডবল এ 2। ঠিক আছে, এই যে গভর্নমেন্ট এমপ্লয়ি যেটা আছে ওখান থেকে একটা ডাউন অ্যারো দাও, দিয়ে লেখো ফুললি এক্সেম্পটেড। ফুললি এক্সেম্পটেড। ঠিক আছে, আর নন গভর্নমেন্ট এমপ্লয়ি যেটা আছে ওখান থেকে একটা ডাউন অ্যারো দাও, দিয়ে লেখো নোট 1, নোট 1, নোট 1। ঠিক আছে, তাহলে এই অবধি করে কি শিখলাম দেখে নাও। লিভ স্যালারি কাকে বলে জেনে নিয়েছি। ঠিক আছে, লিভ স্যালারি দুভাবে পেতে পারে, আইদার চাকরি করাকালীন অথবা চাকরি থেকে রিটায়ার হওয়ার সময়। ঠিক আছে, যদি চাকরি করাকালীন কোনো কর্মচারী লিভ স্যালারি পায় সেটা তার কাছে ফুললি ট্যাক্সেবল হবে। সে যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলেও ফুললি ট্যাক্সেবল হবে, সে যদি নন গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলেও ফুললি ট্যাক্সেবল হবে। মানে ওই টাকাটা ট্যাক্স ক্যালকুলেশনের সময় ওকে যোগ করতে হবে, সে গভর্নমেন্ট এমপ্লয়ি হোক চাই নন গভর্নমেন্ট এমপ্লয়ি হোক। ডিউরিং দ্য কন্টিনিউয়েশন অফ সার্ভিস যদি কোনো লিভ স্যালারি পেয়ে থাকে সেটা ফুললি ট্যাক্সেবল হবে।
যদি রিটায়ারমেন্টের সময় পায় তাহলে দুটো ভাগ আছে, আইদার গভর্নমেন্ট এমপ্লয়ি পাবে অথবা নন গভর্নমেন্ট এমপ্লয়ি পাবে। গভর্নমেন্ট এমপ্লয়ি যদি পায় তখন সেকশন অ্যাট্রাক্ট হচ্ছে 10(10)(1), ঠিক আছে। যদি গভর্নমেন্ট এমপ্লয়ি পায় সেক্ষেত্রে ফুললি এক্সেমটেড থাকবে, কোনো ট্যাক্স লাগবে না, ঠিক আছে। আর যদি নন গভর্নমেন্ট এমপ্লয়ি পায় সেক্ষেত্রে সেকশন অ্যাট্রাক্ট হবে কত, 10(10)(2), এখানে আর কোনো ভাগ নেই, তোমাকে শিখতে হবে এইটুকুনি। তাহলে দেখো বেসিক্যালি ডিউরিং কন্টিনিউয়েশন অফ সার্ভিস ফুললি ট্যাক্সেবল, এটা মনেই থাকবে। গভর্নমেন্ট এমপ্লয়ি যদি অন রিটায়ারমেন্ট পায় সেটা ফুললি এক্সেমটেড, কারণ অলরেডি তোমরা গ্র্যাচুইটিও করে এসছো, গ্র্যাচুইটি দেখেছো যে গ্র্যাচুইটি তো কন্টিনিউয়েশনের কোনো ব্যাপার নেই, ওটা রিটায়ারমেন্টের সময়তেই পাবে। তো গভর্নমেন্ট এমপ্লয়ি যদি কোনো গ্র্যাচুইটি পেয়ে থাকে সেটা পুরোপুরি এক্সেমটেডই থাকে। এখানেও বলেছে গভর্নমেন্ট এমপ্লয়ি যদি কোনো লিভ স্যালারি পেয়ে থাকে সেটাও এক্সেমটেডই থাকবে। তাহলে তোমাকে শুধু কষ্ট করে মনে রাখতে হবে কোনটা, 10(10)(2), ঠিক আছে। চলো এবার নোট লিখে দিচ্ছি, লিখে নাও 10(10)(2), নিচে নোট লিখেছো তো, এবার নোটের একটু কেন আমি বলে দিচ্ছি, ডিকটেট করে দিচ্ছি। নোট হেডিং করো ক্যালকুলেশন অফ taxable leave encashment, calculation of taxable leave encashment, ঠিক আছে। দুটো রুপিসের কালাম হবে, হ্যাঁ ডান দিকে দুটো রুপিসের কালাম হবে। প্রথমে লেখো যেমন গ্র্যাচুইটির সময় তোমরা লিখতে অ্যাকচুয়াল, না এমনি লেখো অ্যাকচুয়াল লিভ এনক্যাশমেন্ট রিসিভড, আউটার কলামে স্টার্ট, ঠিক আছে। লেস এক্সামশন আন্ডার সেকশন কত হবে, 10(10)(2), ঠিক আছে। পাশে একটা ড্যাশ দিয়ে লেখো লোয়ার অফ দ্য ফলোইং, লোয়ার অফ দ্য ফলোইং, ঠিক আছে। এখানে কি কি আসবে, এ তো সবাই জানো মোটামুটি, অ্যাকচুয়াল অ্যামাউন্ট রিসিভড, ফার্স্ট কলামে স্টার্ট দিয়ে দেবে। বিতে 10 month average salary, ঠিক আছে। 10 month, এক কাজ করো এটাকে 10 month অ্যাভারেজ স্যালারি না লিখে লেখো 10th month, 10টাকে আগে কেটে দাও, 1 month অ্যাভারেজ স্যালারি ইন্টু 10 করে দাও, তাহলে বুঝতে ভালো হবে। 1 month অ্যাভারেজ স্যালারি ইন্টু 10, মানে মধ্যে কথা বলতে চাই যে লাস্ট 10 মাসের মাইনে কত, ঠিক আছে। মাসিক মাইনে ইন্টু 10, ওকে। সিতে লেখো একটা ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট দেবে, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেটের পরে ফার্স্ট ব্র্যাকেট 1 ইন্টু completed
year of service minus leave taken bracket close into salary per month. ঠিক আছে, এটা আমি বুঝিয়ে দিচ্ছি, এটা আপাতত লিখে রাখো। একটা সেকেন্ড ব্র্যাকেট দেবে, তারপর একটা ফার্স্ট ব্র্যাকেট দেবে, 1 ইন্টু কমপ্লিট ইয়ার অফ সার্ভিস মাইনাস লিভ টেকেন ব্র্যাকেট ক্লোজ ইন্টু স্যালারি পার মান্থ বলে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দেবে। ঠিক আছে, ইনার কলামে স্টার, আর লাস্টে ডি। ডি তোমরা সবাই জানো মোটামুটি কী হয়, ম্যাক্সিমাম লিমিট। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম লিমিট কত, 3 লক্ষ টাকা। এখানে ম্যাক্সিমাম লিমিট কত, 3 লাখ টাকা। তো এই যে ওপরে যে 4টে লেখা লিখলাম, এর মধ্যে যেটা ছোট হবে সেটা কোথায় যাবে, বাইরে, আর ওপরটা থেকে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। যে রেজাল্টটা আসবে সেটাই আমার অ্যান্সার হবে, ট্যাক্সেবল লিভ এনক্যাশমেন্ট বা লিভ স্যালারি তুমি লিখতে পারো। ট্যাক্সেবল লিভ স্যালারি বা লিভ এনক্যাশমেন্ট। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তোমাকে কি রাখতে হবে, একটু মনে রাখতে হবে। তো সবার প্রথমে অ্যাকচুয়াল লিভ এনক্যাশমেন্ট রিসিভ যেটা পেলো, ওকে, এক্সেমশন আন্ডার সেকশন 1010AA2 লোয়ার অফ দ্য ফলোইং, কটার মধ্যে লোয়ার, 4টের মধ্যে। কি কি আছে, অ্যাকচুয়াল অ্যামাউন্ট রিসিভ, বিতে 1 মান্থ অ্যাভারেজ স্যালারি ইন্টু 10, মানে মধ্যে কথা 10 মান্থ টোটাল স্যালারি। ঠিক আছে, সি এরটা বলেছে 1 ইন্টু কমপ্লিট ইয়ার অফ সার্ভিস, তার মানে কি, প্রত্যেক বছরে 1 মাসের লিভ হিসেবে ইনকাম ট্যাক্স কাউন্ট করে। ভালো করে বুঝবে এই জায়গাটা। প্রত্যেক বছরে 1 বছর চাকরি করলে ক মাস ছুটি পাওয়া যায়, 1 মাস। ঠিক আছে, তাহলে একটা লোক যদি 20 বছর চাকরি করে তাহলে ক মাস ছুটি পাওয়া যাবে, 20 মাস। তাহলে 1 ইন্টু 20 হয়ে যাবে এখানে, মাইনাস লিভ টেকেন, ও কটা ছুটি ভোগ করেছে, মানে অলরেডি নিয়ে ফেলেছে। তাহলে 20খানা পাওয়ার কথা, ও যদি 2টো ছুটি নিয়ে ফেলে তাহলে ওর হাতে কতগুলো আছে, 18টা ছুটি। ওই 18টা ছুটির রেসপেক্টে ওর মাইনে কত প্রত্যেক মাসে, ওকে, দিলে একটা ফিগার আসবে। আর ম্যাক্সিমাম লিমিট কত, 3 লাখ, বিয়োগ করলে যে ফিগারটা আসবে সেটা ট্যাক্সেবল লিভ স্যালারি। বোঝা গেল? তো 1 বছর যদি কাজ করো 1 মাসের ছুটি পাওয়া যায়, 1 মাস অ্যালাউ করে রেখেছে ইনকাম ট্যাক্স। কিন্তু এই জায়গায় একটা ছোট্ট জিনিস মনে রাখবে, যদি তোমার কোম্পানি 1 বছর কাজ করলে 30 দিন অ্যালাউ করে, তুমি 30 দিন নেবে। যদি 31 দিন অ্যালাউ করে তাহলে 30 দিন নেবে। কিন্তু যদি 28 দিন অ্যালাউ করে তখন কিন্তু 28 দিন নিতে হবে। এই জায়গাটা কিন্তু খুব ভুল হয়, স্টুডেন্টদের এটা মাথায় রাখবে যে ছুটি যেটা অ্যালাউ গ্রান্ট করছে তোমাকে, 1 বছরে 1 মাসের বেশি তুমি ছুটি নিতে পারো না। ঠিক আছে, যদি তোমার কোম্পানি তোমাকে 1 বছরের মধ্যে 35টা ছুটি গ্রান্ট করে, তুমি 35টা নিতে পারবে না। কটা নিতে পারবে? 30টা। যদি 30টা গ্রান্ট করে তাহলে তো কোনো অসুবিধাই নেই, 30টাই নেবে। যদি 28টা গ্রান্ট করে তখন আর 30টা দেবে না, তখন বলে তোমার কোম্পানি তো 28টাই বলে রেখেছে, তখন এখানে 28 দিন হিসেবে কাউন্ট হবে। হয়তো বললে 1 বছর কাজ করলে 1.5 মাস ছুটি পাবে তুমি, তো তখন তুমি 1.5 মাস দিতে পারবে না, তখন তোমাকে 1 মাস ধরেই কাজ করতে হবে। ঠিক আছে, একবার দেখে নাও এটা। দেখে নিয়েছো তো এটা? আচ্ছা, এখানে একটা জিনিস লিখে নাও নোটে,
এখানে যে স্যালারি বলছি, স্যালারি মানে কি হবে? এখানে স্যালারি মানে হবে বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন পার্সেন্টেজ অন সেল বা টার্নওভার। বেসিক প্লাস ডিএ প্লাস কমিশন পার্সেন্টেজ অন সেল। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আর একটা নোট লিখে রাখো নিজের জন্য। যদি কেউ এইখানে 20 years 9 month যদি কেউ চাকরি করে থাকে, তাহলে সেটাকে আমি 20 ইয়ার্সই ধরবো, ফ্র্যাকশন কাউন্ট করা হবে না। যতটা কমপ্লিট ইয়ার অফ সার্ভিস যতটা হবে ততটাকে নিয়ে আমি কাজ করব এখানে। ওকে, চলো এবার অঙ্ক করি। কোশ্চেন নাম্বার 10। পেজ নাম্বার আছে 98। আমি দেখাচ্ছি, দেখি দেখানো যায় কি না। এখানে হবে না এটা। কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো, মিস্টার ভানু ইজ ওয়ার্কিং ইন জেব্রা লিমিটেড। তো যখনই জেব্রা লিমিটেড বলছে, তোমার তো বোঝা উচিত যে জেব্রা লিমিটেড কোনো সরকারি কোম্পানি নয়, এটা একটা প্রাইভেট সেক্টর কোম্পানি। ঠিক আছে, হ্যাঁ? তো লিমিটেড মানে কি সরকারি কর্মচারী কোম্পানি হতে হবে? রিলায়েন্স ইন্ডিয়া লিমিটেড, রিলায়েন্স কি সরকারি কোম্পানি হয়ে গেল? সিন্স লাস্ট 25 বছর 9 মাস কাজ করেছে। তো 9 মাসটা আমি পরে যখন আমি কাউন্ট করবো 9 মাসটা নেবো না, 25 মাস, 25 বছর নেবো। কোম্পানি অ্যালাউ করছে কদিনের স্যালারি অ্যালাউ করছে? অ্যালাউ 2 month লিভ ফর এভরি কমপ্লিট ইয়ার অফ সার্ভিস টু ইটস এমপ্লয়ি। কোম্পানি 2 মাস ছুটি গ্রান্ট করছে। তো এখানে 2 মাস গ্রান্ট করলে আমি তো 2 মাস নেবো না, আমি তো নেবো 1 মাস, কারণ আমার ইনকাম ট্যাক্সে ম্যাক্সিমাম পারমিট করছে কত? 1 মাস। আর যদি 1 মাসের কম পারমিট করে সে কমটা নিয়েই করতে হবে। ঠিক আছে? ডিউরিং দ্য জব হি হ্যাড অ্যাভেলড মানে ভোগ করে নেওয়া। কতগুলো ভোগ করে নিয়েছে? 20 মান্থ লিভ নিয়েছে। অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট 10/8, এই ডেটটা খেয়াল রাখবে, রিটায়ারমেন্ট করছে কবে? 10/8। হি গট 1,50,000 অ্যাজ লিভ এনক্যাশমেন্ট। As on the date of his salary was 5,000 per month. যখন রিটায়ারমেন্ট করেছে ওর বেসিক স্যালারি কত ছিল? 5,000 পার মান্থ, ডিএ ছিল 2,000 পার মান্থ, কমিশন ওয়াজ 5% অফ টার্নওভার, আর 2,000 টাকা ফিক্সড প্রত্যেক মাসে কমিশন ওকে দেবে। তাহলে এখানে দুটো কমিশন আছে, একটা কমিশন অন সেল আছে আর একটা ফিক্সড কমিশন আছে। তো আমি যখন স্যালারি ক্যালকুলেশন করব তখন শুধু কমিশন অন সেলটাকেই নেবো, ফিক্সড কমিশনটাকে নেব না। টার্নওভার অ্যাফেক্টেড বাই দ্য অ্যাসেসি লাস্ট 12 মান্থ, 5 লাখ টাকা টোটাল টার্নওভার হয়েছে, তাহলে 5 লাখের ওপর যা পার্সেন্টেজ বলেছে সেই পার্সেন্টেজ আমি নিয়ে নেবো। ভানু গট অ্যান ইনক্রিমেন্ট, 1,000 টাকা পার মান্থ করে ইনক্রিমেন্ট হয়েছে 1 জানুয়ারি থেকে ইন বেসিক অ্যান্ড ডিএ। তাহলে বেসিকে 1,000 টাকা বেড়েছে আর ডিএতে বেড়েছে ক টাকা? 500 টাকা। কম্পিউট ট্যাক্সেবল লিভ এনক্যাশমেন্ট, তোমাকে বের করতে হবে ওর ট্যাক্সেবল লিভ এনক্যাশমেন্ট কত টাকা। ঠিক আছে,
তো অনেক ডেটা আছে, এটা মাস্টার অঙ্ক, এটা পরীক্ষার আগে এই অঙ্কটা একবার প্র্যাকটিস করে যাবে, তার কারণ এই অঙ্কের মধ্যে অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলো মাথায় যদি তুমি না রাখতে পারো অঙ্কটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, অঙ্কটা আরেকবার রিড করে নাও, রিড করে যদি কোনো ডাউট থাকে তো জিজ্ঞাসা করো। চলো হেডিং করো। কোশ্চেন নাম্বার কত? 10। ক্যালকুলেশন of taxable leave encashment বা লিভ স্যালারি। দুটো রুপিসের কালাম হবে, রুপিস রুপিস। দুটো রুপিসের কালাম হলো, তো সবার প্রথমে কি লিখবো? অ্যাকচুয়াল লিভ স্যালারি রিসিভড। তো দেখো অ্যাকচুয়াল লিভ স্যালারি কত টাকা পেয়েছে? At the time of retirement he got 1,50,000। 1.5 লাখ টাকা লিভ স্যালারি পেয়েছে। আস্তে আস্তে 1.5 লাখ টাকা লিভ স্যালারি পেয়েছে, তাহলে অ্যাকচুয়াল লিভ স্যালারি কত হবে? 1.5 লাখ। আফটার কালামে 1.5 লাখ। ওকে, নেক্সট লেস কি লিখবো? এক্সামশন আন্ডার সেকশন 10(10)(AA)(2) লোয়ার অফ দ্য ফলোইং, তাই তো? লোয়ার। এক নম্বর কি আছে? তো ভেরি ইজি, অ্যাকচুয়াল মানে উপরেরটাই বসে যাবে, অ্যাকচুয়াল লিভ স্যালারি। এই প্রথম কালামে লেখো কত টাকা? 1.5 লক্ষ টাকা। বিতে তুমি বিটা এরকম ভাবে লিখতে পারো, 10 মান্থ ইন্টু অ্যাভারেজ স্যালারি পার মান্থ। 10 মান্থ ইন্টু অ্যাভারেজ স্যালারি পার মান্থ। তাহলে আমাকে কি বের করতে হবে? অ্যাভারেজ স্যালারি পার মান্থ বের করতে হবে, তাকে 10 দিয়ে গুণ করে দিতে হবে, বা 10 মান্থের টোটাল স্যালারি বের করলেও হবে। সিতে কি আছে? 1 ইন্টু কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস, তাই তো? কমপ্লিটেড ইয়ার অফ সার্ভিস মাইনাস লিভ টেকেন ইন্টু অ্যাভারেজ স্যালারি পার মান্থ। ঠিক আছে, এক লাইন ছেড়ে রাখো তলাতে, ক্যালকুলেশনটা আমাকে দেখাতে হবে। আর ম্যাক্সিমাম লিমিট কত? ম্যাক্সিমাম লিমিট 3 লাখ, তাই তো? ব্যাস, এই তিনটের মধ্যে একটা ফিগার বাইরে যাবে, বাইরের ফিগারটা বিয়োগ হয়ে গেলে আমার অঙ্ক শেষ, আর কোনো কাজ নেই। ঠিক আছে, ওকে। এবার আমাকে নোটে আমি ক্যালকুলেশন করব কি? অ্যাভারেজ স্যালারি পার মান্থ। যখন গ্র্যাচুইটি ক্যালকুলেশন করছিলাম
আমরা কি করছিলাম, যে মাসে রিটায়ার করছিল সেই মাসটাকে ছেড়ে ক্যালকুলেশন করছিলাম। এখানে কিন্তু ওই যে ছেড়ে ক্যালকুলেশন করলে হবে না, যে মাসে রিটায়ার করছে সেই মাসটাকে ধরেই ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে ও রিটায়ার করেছে কবে, দেখো ও রিটায়ার করেছে অঙ্কে কবে, ও রিটায়ার করেছে 10/8 অগস্ট মাসে। ঠিক আছে, তাহলে অগস্ট মাসে ও কদিন কাজ করেছে, 10 দিন। ওকে, অগস্ট মাসে 10 দিন কাজ করেছে, তাহলে লাস্ট মাস যেটা হবে সেটা কত হবে, অগস্ট হবে। তো একদম ধারে ডান দিকে একটা টোটাল কলাম করবে, ঠিক আছে। তার আগের মাস কি হবে, অগস্ট। তার আগের মাস, অগস্টের আগে কি হয়, জুলাই। তার আগে জুন, তার আগে মে, তার আগে এপ্রিল, তার আগে মার্চ, তার আগে ফেব্রুয়ারি। তাহলে খেয়াল করে দেখো, যদি অগস্ট মাসের ও কাজ করেছে কদিন, 10 দিন, তাহলে অগস্ট মাসে 10 দিন যদি নিই, তাহলে ওই সামনের দিকে একটা মাসের 20 দিন নিতে হবে, তবে থেকে 30 দিন হবে। আমাকে তো 30টা দিনের হিসাব লাগবে। গ্র্যাচুইটির ক্ষেত্রে সুবিধা কিছু না, যে মাসে রিটায়ার করছে সেই মাসটাকে বাদ দিয়ে দেয়, তার আগের 10 মাস নিয়ে নাও। কিন্তু এইখানে বলছি কি, ও 10 দিন কাজ করেছে, ওই 10 দিন ধরো, তাহলে অগস্ট মাসে তো পুরো 1 মাস কাউন্ট হলো না, তাহলে অগস্ট মাসে কদিন কাউন্ট হলো, 10 দিন। তাহলে এটাকে 1 মাস করতে গেলে নিশ্চয়ই শুরুর দিকে তাহলে একটা মাসে 20 দিন নিতে হবে। তাহলে টোটাল আমার স্কেলের মধ্যে কটা মাস আসবে, 10টা না 11টা, 11টা মাস আসবে। 11টা মাসের মধ্যে 9টা মাস তো পুরো গোটা থাকবেই, আর প্রথম মাস আর লাস্ট মাসটা মিলিয়ে একটা মাস হবে। বুঝতে পারলাম জিনিসটা কি বলছি। তাহলে এখানে 11টা মাস হবে। চলো এগো, ফেব্রুয়ারি হলো, তারপর ফেব্রুয়ারির পর জানুয়ারি, ডিসেম্বর হলো 1 2 3 4 5 6 7 8 9। ডিসেম্বরের পর নভেম্বর, অক্টোবর। এগারোটাই হবে। ওকে, এবার আমি কি কি কাউন্ট করব, প্রথম কাউন্ট করব কি, বেসিক। প্রথম কাউন্টের মধ্যে কি আছে, বেসিক। ঠিক আছে, আচ্ছা বলি বেসিক। অক্টোবর মাসে, তাহলে আমি যদি অগস্ট মাসে 10 দিন নিয়ে থাকি, তাহলে অক্টোবর মাসে কদিন কাউন্ট হবে, 20 দিন। আমি যদি অগস্ট মাসে 10 দিন নিয়ে থাকি, তাহলে অক্টোবর মাসে কদিন কাউন্ট হবে, 20 দিন। ওকে, চলো এবার আমার গোটা যে মাসগুলো আছে আমি ঠিক করি। আমার মাইনে বেড়েছিল কবে, জানুয়ারি মাসে মাইনে বেড়েছিল। ঠিক আছে, জানুয়ারি মাসে মাইনে বেড়ে কত হয়েছিল, 5000। জানুয়ারি মাসে মাইনে বেড়ে কত হয়েছিল, 5000। তাহলে ফেব্রুয়ারি মাসেও কত হবে, 5000। মার্চ মাসেও 5000, এপ্রিলেও 5000, মেতেও 5000, জুনেতেও 5000, জুলাইতেও 5000। অগস্টে যে 5000 টাকা হিসাব হচ্ছে, বলবো কোথায় আটকে গেল বলো, হ্যাঁ জানুয়ারিতে 5000, ফেব্রুয়ারিতে 5000, মার্চে 5000, এপ্রিলে 5000, মেতে 5000, জুনেতেও 5000, জুলাইতেও 5000। কিন্তু অগস্ট মাসেও মাইনে 5000, কিন্তু 5000টা কদিনের, 30 দিনের। 5000টা 30 দিনের, 26 দিন ক্যালকুলেশন গ্র্যাচুইটি দিতে হয়, এখানে নয়। 5000টা তো 1 মাসের মাইনে, তাহলে 1 মাস সমান সমান কত দিন হয়, 30 দিন।
তাহলে 30 দিনের মাইনে যদি 5000 হয় তাহলে 10 দিনের মাইনে কত হবে? 5000 ভাগ 30 ইন্টু 10 কত হচ্ছে? 1666, তাই তো? লিখে দাও। হ্যাঁ, ওই 67 করে দাও। হ্যাঁ, অগস্টের মাইনেটা 10 দিনেরই হবে। ওকে, এবার তুমি দেখো ডিসেম্বরের মাইনে তাহলে কত হবে? জানুয়ারিতে মাইনে বেড়ে 5000 হয়েছে, তাহলে ডিসেম্বরের মাইনে কত থাকবে? কত টাকা বেড়েছিল? 1000 টাকা বেড়েছিল। তাহলে ডিসেম্বরে কত হবে? 4000। নভেম্বরেও কত হবে? 4000। অক্টোবরেও তাহলে 4000 ছিল মাইনে, কিন্তু 4000টা তো 30 দিনের, কিন্তু অক্টোবরে কদিন কাজ হয়েছে? 20। তাহলে 20 দিনের মাইনে হিসাব করে নাও। হ্যাঁ, দেখো বুঝতে পারলে কিনা দেখো। চলো আরেকবার বলে দিচ্ছি। ও জানুয়ারি থেকে মাইনে বেড়েছে, জানুয়ারিতে 5000, ফেব্রুয়ারিতে 5000, মার্চে 5000, এপ্রিলে 5000, মেতে 5000, জুনে 5000, জুলাইতেও 5000। অগস্টেও মাসিক মাইনে 5000, কিন্তু ওর কাজ হয়েছে কদিন? ও কাজ করেছে 10 দিন। তাহলে 10 দিয়ে ভাগ হবে, 10 দিয়ে গুণ হবে, 30 দিয়ে ভাগ হবে, করে যেটা মাইনে এলো সেটা লিখলাম। আর সেমভাবে অগস্টে যদি 10,000 হয়, এই 10 দিন হয়, তাহলে আগে অক্টোবরে আমাকে কদিন করতে হবে? 20 দিন, তবে থেকে 30 দিন মিলবে। তাহলে অক্টোবর মাসে মাইনে ছিল 4000, 4000টা ছিল 30 দিনের মাইনে, তাহলে 20 দিনের মাইনে কত? ঠিক আছে, টোটাল কত আসছে বলো দেখি। 47,334, তাহলে 47.334। আমি হাজারে করেছি তাই। 47,334। ঠিক আছে, সেম ভাবে ডিএটা বলো। ডিএ কত ছিল যখন রিটায়ার করছে? ডিএ কত ছিল? 2000। তার মানে জানুয়ারিতে ডিএ কত? 2000। আমার সাথে করো। জানুয়ারিতে ডিএ 2000, ফেব্রুয়ারিতেও 2000, মার্চেও 2, এপ্রিলেও 2, মেতেও 2, জুনেতেও 2, জুলাইতেও 2। কিন্তু অগস্ট মাসে যে 2000 টাকা ডিএ হচ্ছে ওটা 30 দিনের, তাহলে 10 দিনের ডিএ কত হবে? টোটাল যখন রিটায়ার করছে তখন ওর ডিএ ছিল 2000 টাকা। তাহলে জানুয়ারি মাসে ডিএ 2000, কারণ জানুয়ারি মাস থেকে তো বেড়েছে, তো জানুয়ারি মাসে 2000, ফেব্রুয়ারি মাসে 2000, মার্চে 2000, এপ্রিলে 2000, মেতে 2000, জুনেও 2000, জুলাইতেও 2000। কিন্তু অগস্টে গিয়ে কত আসছে? 667। আর ডিএতে কত টাকা বেড়েছিল? 500 টাকা বেড়েছিল না ডিএতে? তাহলে ডিসেম্বরে কত? 1500। নভেম্বরে কত? 1500। ওকে, তাহলে 20 দিনের মাইনে কত হবে? 1000। টোটাল কত আসছে? এটাকে 1000 দিয়ে ভাগ করো, 18.667। তুমি পুরোটা লিখবে। দেখো বুঝতে পারলে এটা কিভাবে ক্যালকুলেশন হচ্ছে? নেক্সট বেসিক নিলাম, ডিএ নিলাম, এবার নিতে হবে কমিশন। কিন্তু এখানে দুটো কমিশন বলেছে, আমি শুধু টার্নওভারটা নেবো। টোটাল 1 বছরের টার্নওভার কত? 1 বছরের টার্নওভার 5 লাখ। তাহলে 5 লাখ ইন্টু কত পার্সেন্ট?
তাহলে 5 লাখের ওপর যদি তুমি 5% করে দাও, এতে 1 বছরের কমিশন চলে আসবে। 5 লাখের ওপর তুমি যদি 5% মারো, তাহলে 1 বছরের কমিশন এলো। কিন্তু তোমার এখানে ক মাসের দরকার? 10 মাসের। তাহলে 10 মাসে বের করতে গেলে কি করবো? ইন্টু 10/12 কত? হ্যাঁ, বুঝতে পারলে? কত আসছে? 1000 দিয়ে ভাগ করে দাও। 20.83 20.83 ঠিক আছে। চলো, তাহলে টোটাল কত আসছে? 86,800 মারো। হাজার দিয়ে ভাগ করো ওটাকে। 86.834 86.834 মানে 86,834। 86,834, তাই তো? 86,834। এবার এগুলো ফিগারগুলো বসিয়ে দাও। তাহলে অ্যাভারেজ স্যালারি পার মান্থ কত হবে? নিচে লিখে নাও। অ্যাভারেজ স্যালারি পার মান্থ কত হবে? 86,834। এটা 10 মাসের টোটাল। তাহলে 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 8683। পয়েন্ট নিতে হবে না, 8683। ওকে, চলো এবার হিসাবে চলে আসো। বি অ্যাডজাস্টমেন্টে চলে এসো। বি অ্যাডজাস্টমেন্টে এসছো সবাই? উপরে কি লেখা ছিল? 10 ইন্টু অ্যাভারেজ স্যালারি পার মান্থ। তাহলে মাল্টিপ্লাই করলে 86,834 তো আসবে, কারণ 10 দিয়ে ভাগ করার পর এটা এসে 10 দিয়ে গুণ করলে উপরেরটা আছে। তাহলে টোটাল অ্যান্সারটা কত হবে? 86,834। বি এর অ্যান্সার। টোটাল যেটা বেরিয়েছিল তাকে 10 দিয়ে ভাগ করে 8683 বের করেছি। তাহলে 10 দিয়ে গুণ করলে তো উপরেরটাই আসবে, তো সরাসরি আমি উপরেরটাই বসিয়ে দেবো, 86,834। তাহলে আমার এ হয়ে গেল, বি হয়ে গেল, ডি তো অলরেডি করাই আছে, সিটা করতে হবে এবারে। চলো সি করি। সি এর ক্যালকুলেশনে কি বলছে দেখো। 1 বছর চাকরি করলে, ভালো করে বুঝবে জায়গাটা, 1 বছর যদি চাকরি করে তাহলে কদিনের, যদি 1 বছর চাকরি করো তাহলে কদিনের ছুটি গ্র্যান্ট করছে? 1 মাস। 1 বছর চাকরি করলে 1 মাস। কিন্তু ওর যে মালিক আছে সে কদিন গ্র্যান্ট করেছে? 2 মাস। 1 বছর কাজ করলে ক মাসে ছুটি দেয়? 2 মাস। তাকে অঙ্কে বলে দেওয়া আছে 2 মাস। পেয়েছো দেখতে? কিন্তু ইনকাম ট্যাক্স বলছে 2 মাস চলবে না। ক মাস চলবে? 1 মাস। তাহলে 1 মাস কাউন্ট হবে। 1 ইন্টু ও ক বছর চাকরি করেছিল? ক বছর? 25 বছর 9 মাস করেছিল। তো এখানে তো 9 মাস তো ধরা হবে না, ইন্টু 25। তাহলে টোটাল ওর ঝুলিতে কত মাসের ছুটি আছে? 25 মাসের। কারণ 1 বছর কাজ করলে 1 মাস ছুটি পায়, 25 বছর কাজ করে তাহলে 25 মাস ছুটি পাবে। তাহলে টোটাল ওর ঝুলিতে 25 মাসের ছুটি ছিল। ওকে, যেখান থেকে ও কিছু ছুটি নিয়েছে, কতগুলো ছুটি নিয়ে নিয়েছে? ও 20 মাস ছুটি নিয়ে নিয়েছে। -20। তাহলে হাতে পড়ে আছে ক মাস? 5 মাস। তাহলে এই 5 মাসের মাইনে ওর পাওয়া উচিত। তাহলে 5 মাসের মাইনে কত? ইন্টু প্রত্যেক মাসের স্যালারি কত? 8,683 ইন্টু 8,683। চলো বলো কত হচ্ছে? 43,415।
তা সবার আছে তো? 43,415। দেখো এটা বুঝতে পারলে কিনা? এই যে ওয়ানটা এটা ফিক্সড, এই যে ওয়ান যেটা দেখছো এটা ফিক্সড। কমপ্লিট ইয়ার অফ সার্ভিস কদিন কাজ করেছে? 25 মাইনাস লিভ টেকেন, মানে যে ছুটিটাও নিয়ে নিয়েছে, 20 দিন নিয়ে নিয়েছে, তাহলে 5 মাসের পাওয়া উচিত 43,400 পাওয়া উচিত। ওকে, তাহলে 4টে ফিগার পেয়ে গেছি আমি। প্রথম ফিগার কত এসছে? 1.5 লাখ। দ্বিতীয় ফিগার 86,834। 3 নম্বর 43,415। আর 4 নম্বর তো স্ট্যাটুটারি লিমিট 3 লাখ। ছোট কোনটা? 43,415 মাইনাস করে দাও। 1.5 লাখ থেকে 43,415 1,06,585। 1,06,585 ট্যাক্সেবল লিভ স্যালারি। একবার দেখে নাও ফার্স্ট টু লাস্ট, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। কোশ্চেন নাম্বার 11 একবার রিড করে নাও। কোশ্চেন নাম্বার 11, মিস্টার দাস, আমি রিড করছি দেখে নাও একবার। মিস্টার দাস রিটায়ার্ড অন 31/3/2020। 31/3/2020 আন্ডারলাইন করো। 31/3/2020 আন্ডারলাইন করো। হ্যাঁ, সেখানে মাসের শেষে রিটায়ারমেন্ট আছে, কোনো সমস্যা নেই, পুরো 10 মাসই আসবে। অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট 18-month leave was laying to the credit of his account। ওর খাতায় 18 মাসের ক্রেডিট লিভ আছে। ওকে, হি রিসিভ লিভস ইকুইভ্যালেন্ট টু 18-month বেসিক স্যালারি 1,26,000। হিজ এমপ্লয়ার অ্যালাউ 1.5 month, মানে 1.5 মাস ছুটি অ্যালাউ করে প্রত্যেক বছরের জন্য। 1.5 মাস আমি নেবো না, আমি নেবো 1 মাস। ঠিক আছে, ডিউরিং হিজ টেনিওর হি অ্যাভেলড 12 লিভ, টোটাল 12 মাসের ছুটিও ভোগ করে নিয়েছে। অ্যাট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট হি অলসো গেট DA 3,000। হিজ লাস্ট ইনক্রিমেন্ট 1,000 টাকা ইন বেসিক অন 1/4/2019। ফাইন ট্যাক্সেবল লিভ এনক্যাশমেন্ট। ট্যাক্সেবল লিভ স্যালারি তোমাকে এখান থেকে বের করতে হবে। ঠিক আছে, এটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষার আগে এটা করে যাবে। এখানেও কিছু ইম্পর্টেন্ট ক্যালকুলেশন এখানে আছে। চলো শুরু করি। আচ্ছা, অঙ্কটা আরেকবার রিড করে নিচ্ছি। এই অঙ্কটার মধ্যে দেখো সব ডেটাই দেওয়া আছে, একটা ডেটা মিসিং আছে। কি বলো তো? হ্যাঁ, কমিশন নেই, কমিশন অঙ্কে নেই। প্রথম কথা, এই অঙ্কে দুটো জিনিস মিসিং আছে। এক, কমপ্লিট ইয়ার অফ সার্ভিস বলে দেওয়া নেই। কমপ্লিট ইয়ার অফ সার্ভিস বলে দেওয়া নেই। 2, বেসিক স্যালারি পার মান্থ বলে দেওয়া নেই। ঠিক আছে, এর আগে করে ক্যালকুলেট করি। চলো, সবার প্রথমে কি লিখবে? কত নম্বর অঙ্ক? 11। ক্যালকুলেশন অফ ট্যাক্সেবল লিভ স্যালারি। ওকে, আমার সাথে সাথে পড়ো, খুব ভালো অঙ্ক এটা। সবার প্রথমে অ্যাকচুয়াল লিভ স্যালারি রিসিভ, তাই তো? কত টাকা অ্যাকচুয়াল লিভ স্যালারি পেয়েছো? 1,26,000 লেস exemption under section 10(10)(AA)(2). ওকে, (10)(10)(AA)(2) 1 নম্বর কি হবে? উপরটাই বসে যাবে,
অ্যাকচুয়াল লিভ স্যালারি রিসিপ্ট, কত টাকা অ্যাকচুয়াল লিভ স্যালারি পেয়েছিল? 1,26,000। বি n ইন্টু অ্যাভারেজ স্যালারি পার মান্থ, n ইন্টু অ্যাভারেজ স্যালারি পার মান্থ। ঠিক আছে, সিতে কি হবে? এক লাইন ছেড়ে দিয়ে নিচে লেখো। সিতে 1 ইন্টু কমপ্লিট ইয়ার অফ সার্ভিস, তাই তো? কমপ্লিট ইয়ার অফ সার্ভিস মাইনাস লিভ টেকেন ইন্টু অ্যাভারেজ স্যালারি পার মান্থ। ওকে, আর ডিতে তো জানো তোমরা, ডিতে কি হয়? ম্যাক্সিমাম লিমিট, ম্যাক্সিমাম লিমিট 3 লাখ, তাই তো? একটা ফিগার বাইরে যাবে, সেই ফিগারটা হয়ে যাবে। ওকে, আচ্ছা, আগে আমি বের করি কমপ্লিট ইয়ার অফ সার্ভিস কতটা। তো 1 নম্বর নোট, কমপ্লিট ইয়ার অফ সার্ভিস। ওকে, এবার একটা খেয়াল করে দেখো, ও যখন রিটায়ার করেছে, ওকে রিটায়ারমেন্টের সময় কদিনের মাইনে দিয়েছে? 18 মাসের মাইনে দিয়েছে। ওকে রিটায়ারমেন্টের সময় 18 মাসের মাইনে দিয়েছে, আর ও 12 মাসের টাকা 12 মাস ভোগ করেছিল। তাহলে ওর নামে টোটাল লিভ গ্র্যান্ড হয়েছিল কতগুলো? 18টা। ভালো করে বোঝো, ওকে ও যখন রিটায়ার করছে ওর ঝুলিতে 18 মাস ছুটি পড়ে আছে, তাহলে নিশ্চয়ই ওই 18 মাসটা 12 মাস ছুটি নেওয়ার পরে, তাহলে নিশ্চয়ই 18 মাসটা 12 মাস ছুটি নেওয়ার পরে। তাহলে টোটাল কতগুলো গ্র্যান্ড করা হয়েছিল? 30টা। লেখো, সুন্দর করে প্রেজেন্টেশন করো। লেখো লিভ এন্টাইটেলমেন্ট টোটাল ওর 18 মাসে ছুটি পড়েছিল, প্লাস ও আরো 12 মাস নিয়েছিল। 18 প্লাস 12 ইকুয়ালস টু 30 মান্থ। 18 প্লাস 12 ইকুয়ালস টু 30 মান্থ। তার মানে টোটাল সারা জীবনে ও 30 মাসের ছুটি পাওয়ার কথা। ঠিক আছে, আর ওর মালিক ওকে 1 বছর কাজ করলে কদিনের ছুটি দেয়? 1.5 মাস। অঙ্কে বলে দেওয়া আছে 1.5 মাস। ঠিক আছে, তাহলে টোটাল কমপ্লিট ইয়ার অফ সার্ভিস কত হবে? কমপ্লিট ইয়ার অফ সার্ভিস কত হবে বলো? 1 বছর যদি কাজ করো 1.5 মাস ছুটি পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই যে 30 মাসে জমিয়েছে, 1.5 মাস 1 মাস করে তো জমিয়েছে। তাহলে আমি যদি 30 কে 1.5 দিয়ে ভাগ করে দিই, 30 ডিভাইডেড বাই 1.5, তাহলে চলে আসে আমার তাহলে কাজ করেছে ক বছর? 20 বছর। মিলিয়ে দেখো, 20 বছর কাজ করলে তবেই 30 মাস ছুটি পাওয়া যায়। 1 বছর কাজ করলে 1.5 মাস ছুটি, তাহলে 20 বছর কাজ করলে 20 ইন্টু 1.5 ক মাস? 30 মাস। তাহলে ক বছর চাকরি করেছো? 20 বছর। ক্লিয়ার? তাহলে একটা সমাধান পাওয়া গেল, কমপ্লিট ইয়ার অফ সার্ভিস পাওয়া গেল। ওকে, 2 নম্বর।
আমাকে বের করতে হবে অ্যাভারেজ স্যালারি পার মান্থ। 2 নম্বর নোট, অ্যাভারেজ স্যালারি পার মান্থ। অঙ্কেতে দেখো তোমাকে বলেছে যখন ও রিটায়ার করছে ওকে দেখো 18 মাসের বেসিক স্যালারি দিয়েছে কত টাকা? 1,26,000। ওকে, আর যখন ইনক্রিমেন্ট হয়েছিল ওর মাইনে বেড়েছিল কত? 1,000 টাকা বেড়েছিল। রিটায়ারমেন্টের সময় ডিও ছিল কত টাকা? 3,000 টাকা। আর লাস্ট ইনক্রিমেন্ট 1,000 টাকা ইন বেসিক। 1,000 টাকা বেসিক হয়েছিল কবে? 1/4/2009-তে, 1/4/2019-এ। ঠিক আছে, তাহলে আগে আমি দেখে নিচ্ছি বেসিক স্যালারি পার মান্থ কত ছিল। দেখো বেসিক স্যালারি পার মান্থ কত? ও যখন রিটায়ার করেছে, ভালো করে বুঝবে, ও যখন রিটায়ার করেছে দেওয়া হয়েছিল কত? 1,26,000 টাকা। এটা শুধু বেসিক স্যালারি দিয়েছে। আর এই 1,26,000টা ক মাসের বেসিক স্যালারি? 18 মাসে। তাহলে এক মাসের বেসিক স্যালারি কত হবে? 1,26,000 ডিভাইডেড বাই 18 কত হচ্ছে দেখো? 7,000। আর ডিএ কত টাকা? ডিএ কত টাকা ছিল প্রত্যেক মাসে? 3,000। তাহলে অ্যাভারেজ স্যালারি কত হয়ে গেল প্রত্যেক মাসে? 10,000। অ্যাভারেজ স্যালারি হয়ে যাবে 10,000। এবার তুমি বলবে স্যার এটা কেন এইভাবে করলাম না, জানুয়ারি ফেব্রুয়ারি লিখে করলাম না? তুমি জানুয়ারি ফেব্রুয়ারি লিখে করো, এটাই অ্যান্সার আসবে। কারণ হিসাব করে দেখো তুমি একটু, আমি লিখছি না, আমি বলে দিচ্ছি জাস্ট তোমাদেরকে। ও রিটায়ার করেছে কবে? মানে মার্চ মাসটা পুরো কাউন্ট হবে। হ্যাঁ, তাহলে মার্চ, তার আগে মার্চ আগে কি মাস হয়? ফেব্রুয়ারি। তাহলে তোমার হিসাব আমি জাস্ট খাতায় লিখছি, তোমরা জাস্ট শুনে রাখো একটুখানি। ওর মার্চ হবে, মার্চের আগে ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির আগে জানুয়ারি, তার আগে ডিসেম্বর, ডিসেম্বরের আগে নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, অগস্ট, জুলাই, জুন। 1 2 3 4 5 6 7 8 9 10 হলো তো? ও যখন রিটায়ার করেছে তখন ওর বেসিক ছিল কত? 7,000 করে প্রত্যেক মাসে। আর মাইনেটা বেড়েছিল কত? 1/4/19, এপ্রিল 19। ও রিটায়ার করেছে কবে? মার্চ 2020। তাহলে এর ঠিক 1 বছর আগে মাইনে বেড়েছে। তার মানে 1 বছরের নিচে জুলাইয়ের আগে। তাহলে এই যদি হিসাব করো তাহলে প্রত্যেক মাসে বেসিক স্যালারি কত করে বসবে? 7,000 করে বসবে। ডিও কত করে বসবে? 3,000 করে বসবে। তাহলে প্রত্যেক মাসে কত করে বসলো? 10,000 করে। সেটা কিন্তু শর্টকাটে করে দিয়েছিলাম। বুঝতে পারলেন? আরেকবার বলবো, বুঝে গেছে তো? ওর মাইনেটা বেড়েছিল কিন্তু আগের এপ্রিলে, এই এপ্রিলে নয় কিন্তু, আগের এপ্রিলে। কিন্তু আগের এপ্রিলে আমি যাইনি, আমি তার আগে 10 মাস গেছি। আমি 10 মাস গেছি তো, ঠিক আছে? তাহলে 10 মাসে যদি করি তাহলে জানুয়ারি মাস থেকে শুরু, এই তোমার জুন থেকে শুরু করে মার্চ মাস অবধি বেসিক স্যালারি ছিল 7,000। তাহলে তোমার ক্যালকুলেশন কত? 7,000 × 10। ডিএ কত হবে? 3,000 × 10। তাহলে উপরে হবে 70,000, নিচে হবে 30,000। 1 লাখ। 1 লাখকে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 10,000। এই 10,000 বের করেছি না। ওকে, এবারে ফিল আপ করি। এবারে তাহলে 10 × 10,000, বি এরটা বলছি। হ্যাঁ, 10 × বি,
1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা হবে। আর সি এর ক্যালকুলেশনটা করছি। সি এর ক্যালকুলেশনটা করি। টোটাল 1 ইনটু কমপ্লিট ইয়ার অফ সার্ভিস কত হবে? 20 মাইনাস 12 ইনটু 10,000 কত হচ্ছে? 80,000। তাহলে কত হচ্ছে? ছোট কোনটা? 80,000। তাহলে 1,26,000 থেকে 80 কত? 46,000। ট্যাক্সেবল স্যালারি। টোটাল লিভ স্যালারি যদি পাই সেটাকে ভাগ করা হয় দুটো স্টেজে। লিভ স্যালারি যদি হয় ভাগ করা হয় দুটো স্টেজে। একটা ডিউরিং কন্টিনিউশন অফ সার্ভিস, চাকরি করাকালীন। চাকরি করাকালীন যদি কেউ লিভ স্যালারি পেয়ে থাকে সেটা হবে ফুললি ট্যাক্সেবল। চাকরি করাকালীন যদি কেউ লিভ স্যালারি পেয়ে থাকে সেটা হবে ফুললি ট্যাক্সেবল, মানে সে গভর্নমেন্ট এমপ্লয়ি হোক চাই নন গভর্নমেন্ট এমপ্লয়ি হোক, ফুললি ট্যাক্সেবল। যদি রিটায়ারমেন্টে হয়, গভর্নমেন্ট এমপ্লয়ি যদি পায় সেটা সেকশন 10(10)(a)(1) এ এক্সাম্পটেড থাকে। যদি নন গভর্নমেন্ট এমপ্লয়ি হয় তাহলে 10(10)(a)(2) তে এক্সাম্পটেড থাকে। এক্সাম্পটেড মানে পার্সিয়ালি এক্সাম্পটেড থাকে। কতটা এক্সাম্পটেড থাকবে? অ্যাকচুয়াল লিভ স্যালারি যেটা পাবে সেখান থেকে মাইনাস করব আমি চারটের মধ্যে যেটা ছোট। 1 নম্বর অ্যাকচুয়াল লিভ স্যালারি রিসিভ, 2 নম্বর 1 মান্থ 10 ইনটু অ্যাভারেজ স্যালারি পার মান্থ। ঠিক আছে, স্যালারি ক্যালকুলেশনের সময় কোনটা কোনটা নেবো? বেসিক নেবো, ডিএ নেবো, কমিশন অন পার্সেন্টেজ, কমিশন অন টার্নওভার পার্সেন্টেজ বেসিসে যেটা থাকবে সেটা। ফিক্সড কমিশন যদি কিছু থাকে যে 2,000 টাকা করে প্রত্যেক মাসে কমিশন পাবে ওটা নেবো না। আর লাস্টে নেবো আমি 1 ইনটু কমপ্লিট ইয়ার অফ সার্ভিস মাইনাস লিভ টেকেন ইনটু অ্যাভারেজ স্যালারি পার মান্থ। ঠিক আছে, 1 বছর চাকরি করলে ইনকাম ট্যাক্সের নিয়ম অনুযায়ী 1 মাসের ছুটি তুমি পেতে পারো। তোমার মালিক যদি তোমাকে 1.5 মাস দেয় কাউন্টে 1 মাসই আসবে, কিন্তু তোমার মালিক যদি 1 মাসের কম দেয় তাহলে সেই কমটা ধরেই কাউন্ট করতে হবে। ঠিক আছে, চলো দেখে নাও, কোনো ডাউট থাকলে বলো। আচ্ছা লেখো, রিটেনচমেন্ট কম্পেনসেশন, RETRENCHMENT, রিট্রেঞ্চমেন্ট কম্পেনসেশন। এই জিনিসটা কি জিনিস বলে দিই। রিট্রেঞ্চমেন্ট মানে বোঝো? রিট্রেঞ্চমেন্ট মানে হলো কর্মচারীদের ছাঁটাই যখন করে দেয়। ঠিক আছে, কর্মচারীদের যখন ছাঁটাই করে দেয়, কাজ থেকে ছাঁটাই, মানে হয়তো ছাঁটাই মানে এই না যে সে কোনো অফেন্স করেছে, মন্দার বাজার চলছে অত লোক দরকার নেই, ডিসচার্জ করে দিল, তাকে ছেড়ে দিল। তো যখন ছেড়ে দেয় তো কোম্পানি একটা লোককে বিনা নোটিসে ডিসচার্জ করে না, কারণ তাকে তারা কাজ করতে সময় লাগবে। তার জন্য তাকে যখন মানে রিট্রেঞ্চ করা হয় তার জন্য তাকে একটা কম্পেনসেশন দেওয়া হয়। চলো তোমার চাকরি চলে গেছে, কোনো অসুবিধা নেই, তুমি এটা রাখো, যতদিন না তোমার চাকরিটা হচ্ছে ততদিন এটাতেই তোমার চলে যাবে, মোদ্দা কথা এইটা। তো একটা ইনকাম তো হচ্ছে, এই টাকাটা তো পাওয়ার কথা নয়, একটা ইনকাম তো হচ্ছে, এর ওপর সরকার ট্যাক্স নেয়। ঠিক আছে, তো ট্যাক্সের নিয়মটা আমি লিখে দিচ্ছি, লেখো। সেকশন হলো এটার 10(10)(b), সেকশন হলো 10(10)(b), না 10(10)(b), আস্তে আস্তে ডিস্টার্ব করো না। 10(10)(b), ওকে, লেখো। অ্যাকচুয়াল অ্যামাউন্ট রিসিভড, less exemption under section 10(10)(b).
লোয়ার অফ দ্য ফলোইং, লোয়ার, হ্যাঁ দুটো কলাম হবে। রিটেনমেন্ট কম্পেনসেশন 1010B, অ্যাকচুয়াল অ্যামাউন্ট রিসিভ লেস এক্সেমশন আন্ডার সেকশন 1010B। তো এক নম্বরটা তো তুমি জানোই কি হয়, এতে কি হবে, অ্যাকচুয়াল অ্যামাউন্ট রিসিভ, বিতে লেখো অ্যামাউন্ট অ্যাজ পার ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট, ডিসপিউট অ্যাক্ট। এটা কি জিনিস আমি বলে দিচ্ছি এক্ষুনি, অ্যামাউন্ট অ্যাজ পার ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট, ঠিক আছে। আর ম্যাক্সিমাম লিমিট 5 লাখ। তিনটের মধ্যে যেটা ছোট সেটা বাইরে যাবে। ওকে, শোনো, কোনো কর্মচারীকে যখন তার চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হয় বা চাকরিটা যদি হয়ে যায়, তার একটা কম্পেনসেশন দেয়। তো কেন বরখাস্ত করলো, কী কারণে বরখাস্ত, সেটা আমার জানা দরকার নেই, কারণ আমরা ইনকাম ট্যাক্স করছি এখানে। তো তাকে যে কম্পেনসেশনটা দেওয়া হলো তার ওপর ট্যাক্সেবিলিটিটা কী আছে, সিম্পল ক্যালকুলেশন, সেকশন 1010B-তে আছে। তিনটের মধ্যে যেটা ছোটো সেটা মাইনাস হয়ে যাবে। প্রথম হলো অ্যাকচুয়াল অ্যামাউন্ট রিসিভ, ম্যাক্সিমাম দিয়ে রেখেছে কত, 5 লাখ। আর এই যে কর্মচারীকে যখন ছাঁটাই করে, সেই ছাঁটাইয়ের যে কম্পেনসেশন, সেটার জন্য একটা আইন আছে, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট। মানে বিজনেস বা ইন্ডাস্ট্রিতে যে কোনো ধরনের ডিসপিউট যখন তৈরি হয়ে যায়, যে ডিসপিউটের জন্য অন্য কোনো আইনে কোনো কিছু বলা নেই, তার ডিটেলস ওই ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্টে বলা থাকে। তুমি ওই অ্যাক্ট দেখে বুঝতে পেরে যাবে। তো ওই অ্যাক্টে একটা কর্মচারী যখন ছাঁটাই করা হয়, তার কত টাকা কম্পেনসেশন হওয়া উচিত, সেই অ্যাক্টের একটা অ্যামাউন্ট ডিটারমাইন করা হয়, সেই অ্যামাউন্টে এখানে বসবে। তো তোমাকে তো ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্টে পড়ানো হয়নি, তোমাকে সেই অ্যাক্টে কত টাকা ডিটারমাইন করা হয়েছে কোশ্চেনে তোমাকে বলে দেবে। এটা সিম্পল, এখানে কোনো ক্যালকুলেশনের কোনো ব্যাপার নেই। অ্যাকচুয়াল অ্যামাউন্ট যেটা রিসিভ করবে সেটাও কোশ্চেনে বলে দেবে। ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্টে কত টাকা বলা আছে সেটাও কোশ্চেনে বলে দেবে। আর ম্যাক্সিমাম লিমিট কত, 5 লাখ, এটা তো জানাই থাকবে। তাহলে এখানে কোনো ক্যালকুলেশনের কোনো ব্যাপার নেই, একদম সিম্পল। পরীক্ষায় যদি চলে আসে একদম মজায় মজা হয়ে যাবে, ঠিক আছে। টোটাল যেটা ওই ট্যাক্সেবল রিটেন্ড কম্পেনসেশন, যেমন আগের টাইম, হ্যাঁ রিটেন্ড মানে ছাঁটাই করা, ঠিক আছে। চলো একটা অঙ্ক জাস্ট দেখে নাও, করতে হবে না, এই সোজা অঙ্ক আছে, জাস্ট দেখে নাও একবার একটু অঙ্কটা, তাহলেই হবে। কোশ্চেন নাম্বার 18, শ্রী বিজয় সিং, পড়ো। শ্রী বিজয় সিং রাজপুত being a bank manager was fired, চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে, and allowed compensation 6 লক্ষ টাকা কম্পেনসেশন পেয়েছে। compute his retrenchment compensation considering the fact the amount permitted by Industrial Dispute Act 3,50,000। তাহলে বলো সবার উপরে কি লিখবে, অ্যাকচুয়াল অ্যামাউন্ট রিসিভ 6 লাখ, লেস এক্সেমশন আন্ডার সেকশন 1010B, 1010B এর তিনটের মধ্যে ছোট যেটা সেটা মাইনাস হবে। এক নম্বর কি আছে, অ্যাকচুয়াল অ্যামাউন্ট রিসিভ কত, 6 লাখ। 2 নম্বর অ্যামাউন্ট অ্যাজ পার ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট কত টাকা বলেছে, 3.5 লাখ। আর ম্যাক্সিমাম লিমিট কত, 5 লাখ। তাহলে 6 লাখ, 5 লাখ আর 3.5 লাখ, তিনটের মধ্যে যেটা ছোট 3.5 লাখ মাইনাস হবে। ফাইনালি 6 লাখ থেকে 3.5 লাখ মাইনাস 2.5 লাখ টাকা ট্যাক্সেবল, ব্যাস, ঠিক আছে। চলো তাহলে আজকে তাহলে আমরা দুটো সেকশন করলাম, সেকশন 1010AA আর সেকশন 10, ওই যে 1010AA মেন সেকশন, আর 1010B।
ঠিক আছে? নেক্সট ক্লাস তোমাদের সানডের দিন সকালবেলা, ঠিক আছে? সানডের দিন সকালবেলা একটু বেলায় আসতে পারবে? কালকে ছোট ছোট করা তাই তো? হ্যাঁ, কালকের ওই ছোটো ছোটো পেনশন আর তোমার ভিআরএস এই দুটো করানোর পর বড় অঙ্ক আমরা করবো, ঠিক আছে, আমি বেলায় করে দিচ্ছি। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, বাই।